বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন দিন। দীর্ঘ দেড় যুগের নির্বাসনের আবাসন ঘটিয়ে আজই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু তার এই ফেরা বিজয়ের আনন্দ নিয়ে নয়, ফিরছেন বুক ভরা শঙ্কা নিয়ে। কারণ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন বাহিনীর প্রধান একযোগে গেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে। বাংলাদেশে এটাও হয়তো একটা ইতিহাস, এটাও একটা বিরল ঘটনা। ইউটার্ন নিয়ে হঠাৎ বিএনপি কি প্রচার করছে আপনি দেখতে অবাক হবেন। বিএনপি বলছে শীঘ্রই নাকি নির্বাচন হবে না, এবং কেউ কেউ বলছে 1/11 আসবে। যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। জোট নিয়ে এমন সব নানা গুঞ্জনের মধ্যে এবার বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিকে গণতান্ত্রিক জাতীয়বাদ ধারার দুই শক্তি হিসেবে উল্লেখ করে দুই দলের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফেরার ঘোষণা দিল তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে চলছে রাজনীতির অন্দরমহলে নানা জল্পনা কল্পনা। ইউটার্ন নিয়ে হঠাৎ বিএনপির কঠিন সিদ্ধান্ত, নির্বাচন পিছিয়ে 1/11 ঘটানোর চক্রান্ত। অপরদিকে বিএনপিকে নিয়ে এনসিপির নতুন প্রস্তাব। তাহলে কি জোট গঠন করতে যাচ্ছে দুই দল? জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন দিন। দীর্ঘ দেড় যুগের নির্বাসনের আবাসন ঘটিয়ে আজই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু তার এই ফেরা বিজয়ের আনন্দ নিয়ে নয়, ফিরছেন বুক ভরা শঙ্কা নিয়ে। কারণ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তাকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। হাসপাতালের সামনে বসানো হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। পুরো দেশ তাকিয়ে আছে কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায়। সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের বাতাস ভারী হয়ে আছে। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে বেগম জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বয়স এবং নানা জটিল রোগের কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম। প্রিয় নেত্রীর এই সংকটাপূর্ণ অবস্থার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেছেন হাজারো নেতাকর্মী। সবার চোখে জল, মুখে শুধু একটাই দোয়া, আল্লাহ আমাদের মাকে ফিরিয়ে দাও। মায়ের এই মুমূর্ষু অবস্থায় আর স্থির থাকতে পারেননি বড় ছেলে তারেক রহমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে সব আইনি ও রাজনৈতিক ঝুঁকি উপেক্ষা করে আজই তিনি ঢাকার মাটিতে পা রাখছেন। দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে, কিন্তু আজ যখন মা মৃত্যুর খুব কাছাকাছি, তখন আবেগের কাছে হার মানল সব সমীকরণ। ধারণা করা হচ্ছে আজ বিকেলের মধ্যেই বা সন্ধ্যার বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই বিমানবন্দর এলাকায় অবস্থান নিতে শুরু করেছেন। ছেলের হাতে হাত রেখে মা কি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, নাকি ছেলের স্পর্শে অলৌকিকভাবে ফিরে আসবেন বেগম জিয়া? এদিকে তারেক রহমানের আশা এবং বেগম জিয়ার অবস্থানকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল ও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রধান ফটকে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। সাধারণ মানুষ তো দূরের কথা, দলের সিনিয়র নেতাদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে আবেগের বশবর্তী হয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পুরো এলাকা যেন এক নিরাপত্তার চাদরে ঢাকা। এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী জুড়ে। পরবর্তী কয়েক ঘন্টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে জীবন মৃত্যুর লড়াইয়ে খালেদা জিয়া, অন্যদিকে ঐতিহাসিক প্রত্যাবর্তনে তারেক রহমান। আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাতে থাকবো। তারেক রহমান কি পারবেন মাকে শেষবারের মতো দেখতে? চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ দেশনেত্রীকে হেফাজত করুন। অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই অবস্থায় মাকে দেখতে কবে দেশে ফিরবেন ছেলে তারেক রহমান, এমন প্রশ্ন এখন সবার মনে। এর মধ্যেই ছড়িয়েছে তার ফেরার গুঞ্জন। তবে কি সত্যিই কিছুদিনের মধ্যে দেশে আসছেন তারেক রহমান? এসআই রাত জানাচ্ছেন বিস্তারিত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 10 দিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি। কিন্তু সংকটময় এমন মুহূর্তে নিজের পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেক রহমানকে। এমন অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান, সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এর মধ্যে গুঞ্জন উঠেছে আগামী 2-1 দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত, কিন্তু এ নিয়ে কি বলছে বিএনপির হাইকমান্ড? তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে 1 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে ঠিক কবে দেশে ফিরবেন তিনি তা স্পষ্ট করেননি সালাউদ্দিন। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় কোনো বাধা দেখছেন না তিনি। শুধু তাই নয়, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে তার জানা নেই। তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই, আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। যদিও তারেক রহমান কয়েকদিন আগে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই জানিয়েছেন দেশে ফেরার বিষয়টি তার একার সিদ্ধান্তের বিষয় নয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি। শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কাজও শুরু করেছে এসএসএফ। ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের 2 পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না পুলিশ সদস্যরা। ইউটার্ন নিয়ে হঠাৎ বিএনপি কি প্রচার করছে আপনি দেখে অবাক হবেন। বিএনপি বলছে শীঘ্রই নাকি নির্বাচন হবে না, এবং কেউ কেউ বলছে 1/11 আসবে। ভয় দেখাচ্ছে, জুজুর ভয়। আপনি চিন্তা করছেন বিএনপি কতটা ইউটার্ন নিয়েছে? এই বিএনপি কিছুদিন আগে ওজিফা করে, ওজিফা বুঝেন? ওজিফা মানে একটা নিয়ম করে যে আপনি সকালে এতবার জিকির করবেন, বিকালে এতবার জিকির করবেন, মানে একটা রুটিন। ওটাকে তাসাউফের পরিভাষায় ওজিফা বলা হয়। একটা সময় ওজিফার কিতাব বিক্রি হতো বিভিন্ন তরিকতের, শেরশিনার, চরমনায়, এবং গ্রামের মহিলারা সে ওজিফা পড়ত। দুর্বল হাদিস থেকে প্রাপ্ত বিভিন্ন দোয়া, যে সকালে ওটা ফজরের নামাজ পড়ে তারা পড়তই। বিএনপি ওরকম ওই যে ফজরের নামাজ পড়ে পড়তো, আসরের পরে পড়তো, মাগরিবের পরে কিছুক্ষণ ওই দোয়া পড়তোই, ঘুমানোর আগে পড়তোই ওজিফা থেকে। তা বিএনপি কিছুদিন আগে ওজিফার মতো জিকির করতো, ওজিফা করে জিকির করতো। কি জিকির? যে এখনই ভোট চাই, এখনই ভোট চাই, নির্বাচন হতে হবে। একটু স্মরণ করিয়ে দিই, বিএনপি প্রথমে বলা শুরু করেছিল 3 মাসের মধ্যে নির্বাচন। তারপরে যে দেখে যে অবস্থা খারাপ, তারপরে বলে 6 মাসে নির্বাচন, তাও পেল না। তারপরে একবার বললো যে 5 আগস্টের মধ্যে নির্বাচন চাই, মানে 1 বছর, বিপ্লবের 1 বছর পূর্তিতে নির্বাচন চাই, তাও হলো না। তারপর বললো যে ডিসেম্বরে নির্বাচন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর 1 দিন পরেও না, 31 ডিসেম্বর 1 দিন পরেও না, ডিসেম্বরের মধ্যেই হতে হবে। কিন্তু কইছে সালাউদ্দিন? তারেক রহমান নিজে বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ডিসেম্বরেই হতে হবে। হয়েছে? হয়নি। কিন্তু না হলেও ফেব্রুয়ারিতে তো ঠিক হয়েছে। মানে নির্বাচন নিয়ে বিএনপি সিরিয়াস ছিল, এটা তো স্পষ্ট ছিল। আসলেই বিএনপি নির্বাচন চাইতো, এখনই নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে যেত, এরকম একটা বিশ্বাস তাদের ছিল। হয়তো বা যেত, এটাও ঠিক, কিন্তু হয়নি। এখন এমন একটা পর্যায়ে যে এখন নির্বাচন হলে বিএনপি জয় বাংলা, এখন নির্বাচন হলে বিএনপির সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে। এই অবস্থা, ফার্স্ট হতে পারবে না, এটা বিএনপি নিশ্চিত। যেই সময় এসে বিএনপি স্পষ্টভাবে দেখছে এখন নির্বাচন হলে আমরা ধরা খাবো, ডাকসুর মতো ভরাডুবি হবে আমাদের, তখন বলছে নির্বাচন হবে না, 1/11 আসবে। আর এতদিন নির্বাচন হবে, হতে হবে, কেউ ঠেকাতে পারবে না, অমুক তমুক।
আমরা বরং বলতাম যে নির্বাচন হবে না, কারণ আমরা যে কারণে বলতাম সেই কারণ দূর হয়ে গেছে, এখন তো বললেই হবে। আর আমরা বলতাম বলেই এই কারণগুলো দূর হয়েছে। তো এখন বিএনপি সুর, বিএনপির ভাড়াটিয়া ইউটিউবারদের যদি দেখেন, যেমন ডাক্তার জাহেদ টেকেরা, আবার জাহেদের পার্ট টাইম স্ত্রী রুমিন ফারহানা, তিনি বলছেন খুব শীঘ্রই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না। এতদিন কোন বিএনপি এই কথা বলে নাই, এখন বলছে। এখন কেন, যুক্তিটা কি? তারেক রহমান হিসাব সোজা, দেশে নির্বাচন হবে না এরকম কোনো পরিস্থিতি নাই। দেশের পরিস্থিতি সুনির্দিষ্টভাবে ইঙ্গিত দিয়েছে দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে, পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে সরকার। আবার বিএনপি পন্থী আরো কিছু ইউটিউবার আছে, আবার টেলিভিশনে চাকরি করে, তারা বলে নির্বাচনের প্রস্তুতি নাকি নিচ্ছে না। মানে তারা এখন একযোগে প্রোপাগান্ডা শুরু করেছে যে নির্বাচন হবে না, 111 আসবে। এটা পুরোটাই ভারতের পরামর্শে, ভারতের প্রেসক্রিপশন হচ্ছে। যখন নির্বাচনের পরিবেশ ছিল না তখন এই ভারতপন্থীরা বলতো যে এখনো নির্বাচন চাই, যখন পরিবেশ হয়েছে এখন বলে যে নির্বাচন হবে না, হিসাব সোজা। আর বিএনপি কেন এই ফাঁদে পা দিয়েছে? কারণ বিএনপি পরাজিত হবে, এই কারণে। খালেদা জিয়াকে এই অবস্থা রেখে নির্বাচনে যাবে, তারেক রহমানকে ছাড়া নির্বাচনে যাবে, কি করবে? বিএনপির তো একুল সব হারিয়েছে, এই কারণে এখন তারা প্রচার করতে বাধ্য হচ্ছে যে নির্বাচন হবে না। অতএব বিএনপির ইউটার্ন কতটা মারাত্মক আশা করি আপনারা দেখতে পেয়েছেন। আমরা একটু রুমিন ফারহানার বক্তব্য বিশ্লেষণ করি। কারণ তো বললাম, আর বাস্তব কথা হচ্ছে না, দেশে নির্বাচন হবে, 111 ঘটবে না, সব ঠিকঠাক ভাবে চলছে। সেই নির্বাচনে বিএনপি এরকম গুচ্ছা রচনা করে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি পরাজিত হবে, অ্যাজ ইট ইজ ডাকসুতে যেটা ঘটেছিল ওইটাই। আগামী রাজনীতি বুঝতে আপনাকে সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নাই। ডাকসুতে কি ঘটেছিল ওদিকে তাকানো, ওইটাই। বিএনপি হাউকাউ করবে, এই আমাদেরকে ঠকিয়ে দেওয়া হচ্ছে, অমুক তমুক মিছিল বের করবে, কিন্তু চুপচাপ ফলাফল মেনে নিয়ে ঘরে ফিরে যেতে হবে। আগামী নির্বাচন এইটাই, আগামীর রাজনীতি এইটাই। শিবির যেরকম নিরঙ্কুশ ভাবে জিতে এসেছে ডাকসুতে, জামাত ওই রকম জিতে আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আচ্ছা, তারেক রহমানকে কি তাহলে লন্ডনে বসে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে নাকি? সেই আসে না। আর কেন আসে না তাও বলে না। তাহলে এখানে মানুষ চায় না, বাধা মানে কি? আর জনগণ চায় না, জনগণ তো আসলে ভোট দিবে না, এটা তো জনগণের অধিকার। কিন্তু বাধাটা কোথায়? সরকার কি বাধা দিচ্ছে না? তাহলে আপনারা এই অদৃশ্য কথাবার্তা কেন বলছেন? রাজনীতি এরকম অদৃশ্য গায়েবী কথাবার্তা তো ভ্যালু নেই। একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি বলেন, যারা বাংলাদেশের গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটির ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। তারেক রহমান চ্যালেঞ্জ কিনা, তারেক রহমানের কোনো গুরুত্ব আছে কিনা, এটা তো তারেক রহমান দেশে আসার পর বলা যাবে। তো দেশে আসেন না, তো তারেক রহমানকে এখানে তো গোনারই টাইম নেই। দেশে যিনি বাংলাদেশের ভোটার না, তাকে বাংলাদেশের ইলেকট্রাল পলিটিক্সে, ডেমোক্রেটিক রাজনীতিতে তাকে কনসিডার করার কোনো যুক্তি আছে? নেই। তা কেন আমরা হিসাবে ধরবো? এইসব বায়বীয় কথা কেন বলছেন? আগে ভোটার হন, তারপরে তারেক রহমানকে অ্যাক্টর বানার রাজনীতিতে। রুমিন ফারহানা বলেন, তারেক রহমান শুধু বিএনপি প্রধান বা কান্ডারি হিসাবে দেখলে ভুল হবে। এইগুলো হচ্ছে ইমোশনাল এবং অ্যাবসার্ড কথাবার্তা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তো থাকতে পারবেন না কোর্টে কেউ চ্যালেঞ্জ করলে। যে লোক বাংলাদেশের এনআইডি হোল্ডার না, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার না, বাংলাদেশের ভোটার না, সে কোন দৃষ্টিকোণ থেকে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হয়? কোর্টে চ্যালেঞ্জ করলে অন্য কাউকে ভারপ্রাপ্ত বানাতে বাধ্য হতে পারে। আর সে শুধু বিএনপির কান্ডারি নয়, বাংলাদেশের কান্ডারি, এইসব কথাবার্তার কোনো গুরুত্ব আছে? নেই। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যম পন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতি সক্রিয় অংশ নিতে পারবেন কিনা। হ্যাঁ, তারেক রহমানকে দরকার, কিন্তু অংশ নিতে তিনি যদি অংশ না নেন, এখন বিএনপি কি চায় তাহলে? যে তিনি লন্ডনে থাকবেন, তাকে ওখানে থাকা অবস্থায় এখানে ভোটার বানিয়ে দিতে হবে, তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি প্রচারণা চালাবেন, তারপরে ওই কন্টেন্টে ঘোষণা দিবেন ভিডিওতে যে আমি হলফনামায় সাইন করলাম, ওইটাই সাইন হিসাবে গণ্য হবে। তারপরে জিতে যাবেন, তারপরে প্রধানমন্ত্রী হিসাবে ভিডিও কনফারেন্সের শপথ নেবেন, তারপরে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন, তারপরে আসবেন কিনা ভেবে দেখবেন। এইটা চান? এছাড়া তো কিছু দেখি না।
এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জামাত কেন রাজনীতি করছে যা বললেন মির্জা গালিব। গণ অভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এটি প্রত্যাশা ছিল, অথচ এরকম একটি সংকটময় মুহূর্তেও এখন পর্যন্ত দেশে ফেরেননি তিনি। এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জামাতের নেতাদের মন্তব্যের বিষয়ে উপস্থাপক জানতে চাইলে ডক্টর মির্জা গালিব বলেন, গণ অভ্যুত্থানের পর আমরা সবাই আশা করেছিলাম তারেক রহমান দেশে আসবেন, অথচ এরকম একটি সংকটময় মুহূর্তেও তিনি এখন পর্যন্ত আসেননি। এই নিয়ে জনমনে অনেক প্রশ্নও রয়েছে। জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের যে বক্তব্য সেগুলো জনমনের প্রশ্নের সঙ্গে রিলেটেড। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের সম্মানের জায়গায় রয়েছেন খালেদা জিয়া। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের তিনি আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান রয়েছে। উনি আমাদের সম্পদ। তারেক রহমানের দেশে আসার সমালোচনা 3 ভাগে আলোচনা করা যেতে পারে বলে জানান মির্জা গালিব। প্রথমত, এটি ওনার ব্যক্তিগত বিষয়। উনি কখন আসবেন এটি নিয়ে অন্য কারো বক্তব্য দেওয়া সমীচীন নয়। রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে এটিকে ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, এটি দলীয় বিষয়। উনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এজন্য যত তাড়াতাড়ি দেশে এসে দলকে নেতৃত্ব দেবেন ততই ভালো। এটিও দলের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাহির থেকে প্রশ্ন করার তেমন কিছুই নেই। তৃতীয়ত, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। নাগরিক জায়গা থেকে যদি দেখি, উনি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই। এখানে প্রশ্ন ওঠে, ওনার না আসা আমাদের নিরাপত্তা ইস্যু জড়িত কিনা? উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী, তাই না? তারেক রহমান এবং জামাত আমির এখন প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট। সেই হিসেবে আমি তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করব। এখন উনি যদি নিজের থেকে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত কিনা আমি প্রশ্ন তুলতে পারবো। এটি ভ্যালিড প্রশ্ন।